আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়বো, যেটা হচ্ছে সাক্ষ্য। আমরা যা পড়তেছি এতক্ষণ ধরে, যে এই আইনটার নাম হচ্ছে সাক্ষ্য আইন, তাহলে সাক্ষ্য বলতে কি বোঝায়? তাহলে এই সাক্ষ্য বলতে কি বোঝায়, এটা সবার আগে আমার বুঝতে হবে যে কোনো বিচার্য বিষয়, সাক্ষ্য সবসময় বিচার্য বিষয়ের উপরে প্রদান করা হবে, এটা মনে রাখবেন। যে সাক্ষ্য সবসময় দুইটা বিষয়ের উপরে প্রদান করা হবে। সেই দুইটা বিষয় আমরা অলরেডি পড়ে পড়ে ফেলছি, একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। যদি বিচার্য বিষয় না থাকে আমার, তাহলে সেখানে প্রাসঙ্গিক বিষয় কোথা থেকে উদ্ভব হবে? এজন্য প্রথমে বলেছি যে বিচার্য বিষয়ের উপরে সাক্ষ্য প্রদান করা হয়। আর যেহেতু বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয় যুক্ত থাকে, সেহেতু প্রাসঙ্গিক বিষয়েও সাক্ষ্য প্রদান করা হয়। তাহলে যদি আপনি সংজ্ঞাটা দেন, সুন্দর করে লিখে দিতে পারবেন, কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য আদালতে উপস্থিত হয়ে যে বিবৃতি প্রদান করা হয়, তাকে সাক্ষ্য বলা হয়। তাকে সাক্ষ্য বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হইবে যে কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়, কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য, কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য আদালতে উপস্থিত হয়ে আদালতে উপস্থিত হয়ে যে বিবৃতি প্রদান করা হয়, তাকে সাক্ষ্য বলে। এখন এই সাক্ষ্য কয় প্রকার? সাক্ষ্য হচ্ছে দুই প্রকার। তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে সাক্ষ্য আইনের 3 ধারায়। এবার যদি বলেন যে স্যার, সাক্ষ্য তাহলে কয় প্রকার? সাক্ষ্য দুই প্রকার। অনেকে অনেকে ভুলে সাক্ষ্য 3 প্রকার বলে। সাক্ষ্য এখন পর্যন্ত দুই প্রকার, সর্বশেষ সংশোধনীতেও সাক্ষ্য দুই প্রকার। সাক্ষ্য দুই প্রকার কি কি? একটা হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য, আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর দালিলিক সাক্ষ্য, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আদালতে উপস্থিত হয়ে মৌখিক বিবৃতি প্রদান করে, সেক্ষেত্রে সেটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আর হচ্ছে দালিলিক সাক্ষ্য কোনগুলো? যেগুলো কাগজ কাগজ কলমের মাধ্যমে প্রদান করা হয়, কাগজ কলমের মাধ্যমে লিখিত ভাবে প্রদান করা হয়। ঠিক আছে, সেই লিখিত সাক্ষ্যগুলো দালিলিক সাক্ষ্য। ঠিক আছে। আর একটা জিনিস আছে, এই দালিলিক সাক্ষ্যর ভিতরে সর্বশেষ আর একটা সংযোজন করছে, যেটা হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। যেটা এই 2022 সালে এটা এইটা সংযোজন করছে, এর আগে এটা ছিল না। যে এই দালিলিক সাক্ষ্যর ভিতরে আর একটা কি সংযোজন করছে, যে ডিজিটাল সাক্ষ্য। ডিজিটাল সাক্ষ্য কোনগুলো? এই যে মোবাইলে ভিডিও ধারণ, মোবাইলে হচ্ছে কল রেকর্ড, এই যেগুলো আছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, এগুলো হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। তাহলে আমরা পাইলাম যে সাক্ষ্য দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এই দালিলিক সাক্ষ্যের ভিতরেই আবার আছে আপনার যে ডিজিটাল সাক্ষ্য, যেটা সেটাও এই দালিলিক সাক্ষ্যের ভিতরে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এখন কথা হলো তাহলে মৌখিক সাক্ষ্য। এই মৌখিক সাক্ষ্য সম্পর্কে আবার আমাদের মৌখিক সাক্ষ্যর একটা আলাদা স্পেসিফিক ধারা আছে, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 60 ধারা। মৌখিক সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের 60 ধারায়। তাহলে আপনার দালিলিক সাক্ষ্য বলা হয়েছে ওই পাশেরটাই, 61 ধারায় বলা হয়েছে দালিলিক সাক্ষ্য। ঠিক আছে, 61 ধারায় বলা হয়েছে দালিলিক সাক্ষ্য। এই দালিলিক সাক্ষ্য তাহলে 61 ধারায় বললো, তাহলে দালিলিক সাক্ষ্য আবার দুই প্রকার। দালিলিক সাক্ষ্য আবার দুই প্রকার। একটা হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য মানে হয়েছে মূল দলিল, অর্থাৎ কোনো প্রকার ফটোকপি না, কোনো প্রকার ফটোকপি না, আপনার মূল কাগজটা, আপনার যে বিষয়ে লিখিত হোক না কেন, মনে করেন এজাহারের মূল কপিটা, এজাহারের ফটোকপি না, এই যে মূল কপি। ঠিক আছে, এই মূল কপি এটা হচ্ছে আপনার প্রাথমিক সাক্ষ্য, অর্থাৎ মূল দলিল। আর যেটা ফটোকপি, যেটা হচ্ছে জাবেদা নকল, সেটা হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য। সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আরো যদি একটু সহজভাবে বলে বুঝেন, যে আমাদের মূল ভিত্তি কি? আমাদের মূল ভিত্তি হচ্ছে প্রাইমারি শিক্ষা। আমরা প্রাইমারিতে যেটা শিখি এইটাই হচ্ছে আমাদের মেইন শিক্ষা, এরপর হচ্ছে মাধ্যমিক, আস্তে আস্তে তারপর উচ্চ মাধ্যমিক, এরকম চলতে থাকে। তাহলে আমরা প্রথমে পড়লাম সাক্ষ্য কাকে বলে, তারপর বললাম সাক্ষ্য দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর হচ্ছে একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। আর দালিলিক সাক্ষ্যের ভিতরে ডিজিটাল সাক্ষ্য যুক্ত থাকবে। আর এই মৌখিক সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের 60 ধারায়, দালিলিক সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের 61 ধারায়। এরপরে আবার 61 ধারায় যে দালিলিক সাক্ষ্য বলছে, সেটাকে আবার দুই ভাগে ভাগ করছে। সেটাকে ভাগ করছে প্রাথমিক সাক্ষ্য, তাহলে প্রাথমিক সাক্ষ্য দ্বারা সম্পর্কে বলা হয়েছে 62 ধারায়। আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে 63 ধারায়। তাহলে আপনি যদি 60 থেকে 63 পর্যন্ত পুরোটাই সাক্ষ্য, তার 60 থেকে 63 পর্যন্ত এই চারটা কিন্তু পুরোটাই সাক্ষ্য। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে শুনবো, কোশ্চেন আছে কোনো? তাহলে এরপর এরপর যদি আমরা দেখি, আর একটা হচ্ছে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড।
এই ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ডও এটা হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের 3 ধারায় যে হচ্ছিল দালিলিক সাক্ষ্য তার অন্তর্ভুক্ত হবে। এই ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝাবে? আপনার যে কোনো ধরনের রেকর্ড, যে কোনো ধরনের ডিজিটাল তথ্য উপাত্ত থাকতে পারে, বা উৎপন্ন তথ্য বা ডিজিটাল ডিভাইসে প্রস্তুতকৃত তথ্য প্রেরণ করা বা গ্রহণ করা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, বা ডিজিটাল ডিভাইসে সংরক্ষণ করা, সেভ করে রাখা। আপনি বাংলায় তো বুঝবেন না অত বেশি, বাংলায় হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় সংরক্ষণ করা, ইংরেজিতে সেটা বলা হয় সেভ করা। ঠিক আছে? তাহলে এই ভিডিও, অডিও, ডিজিটাল বহুমুখী ডিস্ক, ডিভিডি, সিডি, ঠিক আছে, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, যা কিছু আছে, তারপর ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি যেটাকে আপনারা বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরা, তারপর হচ্ছে ড্রোন, ডাটা, টেলিফোন, সেলফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে অন্য কোনো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল নিরাপত্তা, এই যেগুলো আছে, যেমন মাইক্রোফিল্ম থাকতে পারে, তারপর হচ্ছে ম্যাগনেটিক, ইলেকট্রনিক, অপটিক্যাল ফাইবার থাকতে পারে, মেমোরি ফিল্ম থাকতে পারে, কম্পিউটার জেনারেটেড থাকতে পারে, এগুলো সবগুলো ডিজিটাল রেকর্ড হিসেবে গণ্য হবে। এগুলো সবগুলো ডিজিটাল রেকর্ড হিসেবে গণ্য হবে। এখন এই ডিজিটাল রেকর্ডের মাধ্যমে যদি হচ্ছে কোনো প্রকার দলিল মুদ্রিত হয়, সেটা সেটা আপনার এই দলিল হিসেবে, যেমন হচ্ছে আপনি মনে করেন যে এই কম্পিউটার ব্যবহার করে বা লিথোগ্রাফকৃত যদি কোনো মুদ্রিত কোনো একটা যন্ত্র ব্যবহার করে কোনো পেপার পত্রিকা হচ্ছে ছাপানো হয়, সেটা তো একটা দলিল, সেটা তো একটা দলিল। ঠিক আছে? এই এগুলো এখানে বলা হয়েছে। আর আমাদের এখান থেকে আর তেমন কিছু আছে, আপনার আরো কিছু বিষয় আছে সাক্ষ্য, যেমন হচ্ছে চুল, মানুষের চুল, নখ, বীর্য, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো যা আছে ডিএনএ এর মাধ্যমে নেওয়া হবে, আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, এগুলোও সাক্ষ্য হিসেবে গণ্য হবে। ঠিক আছে? এগুলোও সাক্ষ্য হিসেবে গণ্য হবে। সেগুলোও এই ডিজিটাল সাক্ষ্যের ভিতরে আলাদা করে দিছে। আর যে প্রমাণিত দেখবো এখন আমরা, প্রমাণিত, প্রমাণিত হচ্ছে কি, যে কোনো বিষয় তখনই প্রমাণিত বলিয়া বিবেচিত হয় যখন আগত বস্তু বিবেচনা করি আদালতে সেই বিষয়ের অস্তিত্ব, অর্থাৎ আদালত যে বস্তু, যে বিষয়ের প্রমাণ আছে বলিয়া অনুমান করে, ঠিক আছে, আদালত যে বিষয়ের প্রমাণ আছে বলিয়া অনুমান করে নেয়, সেটা প্রমাণিত বলে গণ্য হবে, সেটা প্রমাণিত বলে গণ্য হবে। অথবা আদালত বিশ্বাস করে যে এই যে বিষয়টা উত্থাপন আছে, এই বিষয়টা এটা আছে, এই যে বিশ্বাস করে, আদালত অনুমান করে ধইরা নেয়, তো এটা হচ্ছে আপনার প্রমাণিত বলে গণ্য হবে, এটা বলছে। তাহলে এটা গেল প্রমাণিত। আর মিথ্যা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত আদালত যে বিষয়টা তথ্য পর্যালোচনা করে দেখে যে এইটার ভিত্তি নাই, অথবা হচ্ছে এটার সত্যতা নাই, এটা মিথ্যা বলিয়া মনে হচ্ছে, সেক্ষেত্রে এটা মিথ্যা প্রমাণিত হইবে, এটা মিথ্যা প্রমাণিত হইবে। এখানে এটাই বলা হয়েছে যে আদালত যেই বিষয়ের অস্তিত্ব নাই বলিয়া বিশ্বাস করেন, আদালত যেই বিষয়ের অস্তিত্ব নাই বলিয়া বিশ্বাস করেন, বা উহার অস্তিত্ব এতই সম্ভাবনাহীন বিবেচনা করেন যে বিচক্ষণ লোকের পক্ষে ওর অস্তিত্বহীনতা অনুরূপ পরিস্থিতিতে ধরিয়ে নেওয়া উচিত। অর্থাৎ এতই ক্ষীণ মনে করেন যার কারণে যে এটা অস্তিত্বহীন বলিয়ে ধরে নেন, এটা হচ্ছে মিথ্যা প্রমাণিত হিসেবে গণ্য হবে। যেমন আপনার ঘটনা ঘটছে তিল, ওটাকে বানাইছে তাল, এখন আদালত এটাকে তাল বানাইয়া ওটাকে হচ্ছে মামলা করছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওটা মিথ্যা বলে প্রমাণিত হইবে। তাহলে এটা গেল মিথ্যা প্রমাণিত। তাহলে এই সবগুলো সংজ্ঞাই কিন্তু হচ্ছে 3 ধারায়। এরপর হচ্ছে অপ্রমাণিত। অপ্রমাণিত কোনগুলো? অপ্রমাণিত হচ্ছে যে কোনো বিষয় যখন প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত হয় নাই, মানে একটা বিষয় আদালতে উত্থাপিত হয়েছে, প্রমাণিতও হয় নাই, মিথ্যা প্রমাণিতও হয় নাই, মানে প্রমাণিতও হয় নাই, মিথ্যা প্রমাণিতও হয় নাই, তখন এই বিষয়টা অপ্রমাণিত বলিয়া বিবেচিত হইবে। এই 3টে বিষয় এখানে বলা আছে। আর একটা হচ্ছে যে আপনার প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলতে কি, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে একটা তথ্য প্রদান করে, সেক্ষেত্রে এইটাতে সেই ওই ওই ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মরতকর্তা হয়ে থাকে যে সে দেওয়ার জন্য এটা আহ উপযুক্ত ব্যক্তি, তাহলে তথ্য সেটা হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলতে সেই ব্যক্তিকে বুঝাইবে, এটা বলা হয়েছে। এখানে আর আমাদের তেমন কিছু এখানে দেখছি না, আমরা পরবর্তী ধারায় চলে যাব। পড়বো। আমাদের এই পর্যায়ে হচ্ছে সাক্ষ্য আইনের 4 ধারা। এই সাক্ষ্য আইনের 4 ধারাটা গুরুত্বপূর্ণ। এখানে আপনারা ইংরেজিতে একটা কথা শুনবেন, যারা অ্যাডভোকেট অথবা হচ্ছে জজ, এরা এটাই ধরে নেয় যে একটা হচ্ছে শ্যাল প্রিজুম, আর একটা হচ্ছে মে প্রিজুম, আর হচ্ছে কনক্লুসিভ প্রোভেন অথবা প্রমাণ। মানে হচ্ছে যেটা হচ্ছে শ্যাল প্রিজুম, মানে হচ্ছে আদালত যেটা
একটা হচ্ছে মে প্রিজুম। মে প্রিজুম মানে হচ্ছে যেটা আদালত অনুমান করতেও পারে, নাও করতে পারে, এই বিষয়টা, অর্থাৎ আদালত যা অনুমান করতে পারে। আর একটা হচ্ছে যেটা আদালত, আপনি এমন সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করছে যেটা আদালত অনুমান করতে বাধ্য, মানে অনুমান করবে, ওটাকে বলা হয় শ্যাল প্রিজিউম, PRESUME। ঠিক আছে, প্রিজুম মানে হচ্ছে অনুমান করা, প্রিজুম মানে হচ্ছে অনুমান করা, আর শ্যাল প্রিজুম মানে হচ্ছে আপনার অনুমান করবে। আর এখানে হচ্ছে, আর মে প্রিজুম মানে হচ্ছে অনুমান করতে পারে। আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রোবেন, মানে হচ্ছে চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত প্রমাণ। তাহলে এই অনুমান করিতে পারে এমন বিষয় বলতে হয়েছে যে আহ এই আইনের বিধান আছে যে আদালত কোনো বিষয় ধরিয়ে নিতে পারে, অর্থাৎ আদালত কোনো বিষয় ধরিয়ে নিতে পারে, সেখানে আদালত হয়, যে সেখানেই আদালত হয়, সেখানে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত উহা প্রমাণিত বলিয়া গণ্য করিবেন, না হয় প্রমাণ করিবার আহ্বান জানাইবেন। মানে আদালত এমন একটা বিষয় ধরিয়ে নিল যে এই বিষয়টা সত্য, এই আদালত সত্য ধরিয়ে নিল, তাহলে এই বিষয়টা বিপরীত পক্ষ মিথ্যা বলিয়ে প্রমাণ করিবেন। মিথ্যা বলিয়ে যদি বিপরীত পক্ষ প্রমাণ না করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এটা ওই যে আদালত যেটা ধরে নিছে সেটাই প্রমাণিত হবে। এটা বলা হয়েছে মে প্রিজিউম, এটা বলা হয়েছে মে প্রিজিউম। ঠিক আছে, এটা গেল সাইরে। আর একটা আছে কি সাইরে, যে শ্যাল প্রিজিউম বা অনুমান করিবে, অনুমান করিবে যে আদালত কোনো বিষয় অবশ্যই ধরিয়ে নিবে, মানে এমন সাক্ষ্য প্রমাণ আদালত পাইছে যেটার কারণে সে অবশ্যই ধরে নিতে আদালত বাধ্য হবে, ধরে নিবে, যে সেখানে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত ওইটাই রাইট বলিয়ে ধরে নেবে, যে আপনার মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত ওটাই রাইট বলে 100% ধরে নিবে। তাহলে এটা হচ্ছে অনুমান করিবে শ্যাল প্রিজুম। আর প্রথম যেটা বললাম মে প্রিজুম, যে আদালত প্রথমে সত্য বলিয়ে ধরে নেবে যে বাদীর কথা, তারপরে এটা মিথ্যাও হইতে পারে, কিন্তু সেই মিথ্যাটা প্রমাণ করবে বিবাদী পক্ষ, অথবা যে সাক্ষ্য প্রমাণ সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আর দ্বিতীয় বলছে শ্যাল প্রিজুম। শ্যাল প্রিজুম হচ্ছে এমন যে আদালত ধরেই নেবে, আপনি যে এভিডেন্স দাখিল করবেন সে সাক্ষ্য প্রমাণে ধরেই নেবে যে এটা হচ্ছে সত্য, এবং হচ্ছে যদি সেটা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত, মনে করেন আংশিক মিথ্যা প্রমাণ হলো, লাভ নাই, টোটাল জিনিসটা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত উহা সত্য বলিয়েই ধরে নেবে, সেটা বলছে শ্যাল প্রিজুম। আর এটা হচ্ছে কনক্লুসিভ আপনার প্রবেন, মানে হচ্ছে চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত প্রমাণ। এই চূড়ান্ত প্রমাণ বিষয়টা হচ্ছে এমন যে আদালত প্রথমোক্ত বিষয় প্রমাণিত হইলেই, আদালতে যদি প্রথমোক্ত বিষয় প্রমাণিত হয়, অন্য বিষয় প্রমাণিত বলিয়া গণ্য করিবেন, এবং উহা মিথ্যা প্রমাণিত করিবার জন্য সাক্ষ্যদানের অনুমতি দিবেন না। চূড়ান্ত মানের, চূড়ান্ত প্রমাণের বিষয় হচ্ছে যে আদালতে প্রথম যেটা দাখিল করা হবে সেগুলো যদি প্রথম থেকেই প্রমাণিত হইয়া আসে, এখন মামলার এক পর্যায়ে লাস্টের দিকে যাইয়ে যদি সেটা দাবি করা হয় যেটা মিথ্যা, সেক্ষেত্রে এই মিথ্যা প্রমাণিত করাবার জন্য আদালত সাক্ষ্যদানের আর অনুমতি দিবে না। কথাটা বুঝাইতে পারছি? যে প্রথম থেকেই যদি একটা একটা প্রমাণ চূড়ান্ত প্রমাণ বলিয়া আপনার চলে আসে, ঘোষণা করা হয়, প্রথম থেকেই যদি এটা চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করা হয় বা প্রমাণিত হইয়া আসে, সেই বিষয়টা মামলার লাস্টের দিকে আইসা মিথ্যা প্রমাণ করার জন্য যে তার যে পরবর্তী অ্যাডভোকেট থাকবে অথবা হচ্ছে বিবাদী পক্ষ যারা থাকবে তাদেরকে সাক্ষ্যদানের অনুমতি প্রদান করবেন না, সেটাকে বলা হয়েছে কনক্লুসিভ বা চূড়ান্ত প্রমাণ। তাহলে এই ছিল আমাদের সাক্ষ্য আইনের 4 ধারা, আমাদের 4 ধারা শেষ হয়ে গেছে, মানে আমাদের প্রথম অধ্যায় শেষ। মানে প্রথম অধ্যায় আমার ধারাই হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। এবার আমরা প্রথম খণ্ডের দ্বিতীয় ধারা পড়বো। এই দ্বিতীয় ধারায় আমাদের হচ্ছে 51টা ধারা আছে, 51টা ধারা 5 থেকে 55 পর্যন্ত। এই 51টা ধারা আমরা পড়বো। প্রথম ধারায়, 5 ধারায় আমাদের বলা হয়েছে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাইতে পারে। কি বলছে? বিচার্য বিষয় সম্পর্কে আর হচ্ছে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাইতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে যাহারা মামলা করতে আদালতে উপস্থিত হয় তাহারা যদি বিষয় প্রমাণ করবেন, তাই এই দ্বারার হচ্ছে এটাই মূল কথা, যে যারা মামলা করবেন আদালতে তারাই বিষয়টা প্রমাণ করবেন। প্রুফ অফ বার্ডেন, এটাকে বলা হয় প্রুফ অফ বার্ডেন। ঠিক আছে, প্রমাণের দায়িত্ব, যে যারা মামলা আদালতে উপস্থিত হয়, মামলা করতে আদালতে উপস্থিত হয় তাহারা এই বিষয় প্রমাণ করবেন। এই কথাটাই হয়েছে এই ধারার মূল বিষয়, সেটা প্রাসঙ্গিক বিষয় হোক বা হচ্ছে আপনার সাক্ষ্য, সেটা বিচার। আপনি মনে করেন পরীক্ষায় আপনার আসলো
পরীক্ষায় আসলো সাক্ষ্য কাকে বলে এবং হচ্ছে কয়টি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। এটা যদি পরীক্ষায় আসে তাহলে আপনি লিখবেন নিম্নোক্ত বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায় বা দুটি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। বা এমসিকিউ তো যদি আসে যে কয়টি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, দুইটি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। কিন্তু এই বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়ে যে সাক্ষ্য প্রদান করবে সেটা যারা বাদী তারাই হচ্ছে এটা প্রমাণ করবে বিষয়টা এখানে বলা হয়েছে। আমরা যদি দেখি যে যেই সমস্ত বিষয় প্রাসঙ্গিক বলিয়া ঘোষিত হইয়াছে বা অস্তিত্ব বা অস্তিত্বহীন সময় সাক্ষ্য দেওয়া যাইতে পারে, ইয়া ভিন্ন কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইবে না। মানে আপনার এই বিচার্য আর প্রাসঙ্গিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেয়া যাইবে না, এটা আমাদের পাঁচ ধারায় বলা হয়েছে। এখান থেকে যদি আপনি একটু আর একটু ব্যাখ্যা দিছে যে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে যদি বর্তমানে প্রচলিত কোনো আইন অনুসারে কোনো ব্যক্তি বিষয় প্রমাণ করার অধিকার নহে, ঠিক আছে, এই ধারা অনুসারে সেই ব্যক্তির সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে না। অর্থাৎ দেওয়ানি আইনের কথা বলছে। দেওয়ানি বলতে জমি জমা নিয়ে সিভিল কোর্টের মামলা, এগুলো আমাদের দেখার দরকার নাই এখান থেকে। আমাদের এদিক থেকে যদি বলি একটা উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো আপনি শুনেন কি কি। এখানে হচ্ছে প্রাসঙ্গিক বিষয় আর হচ্ছে আপনার হচ্ছে বিচার্য বিষয়, এই দুইটা জিনিস এখন আমি উদাহরণ দিব। উদাহরণ দিব, মনে করেন আবির রফিককে মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে, আবির হচ্ছে একজন ব্যক্তি, সে রফিককে মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে লাঠি দ্বারা প্রহার করছে। ঠিক আছে, এই লাঠি দ্বারা যে প্রহার করছে তার ফলে রফিক মারা গেছে। তাহলে আবির এক ব্যক্তি, আবির হইলো এখানে অভিযুক্ত ব্যক্তি। আবির হইলো অভিযুক্ত ব্যক্তি, অর্থাৎ কারণ কারণ আবির মারছে, আর রফিক হইলো ভিকটিম, আর রফিক হইলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি, কারণ রফিক তো হত্যা করে ফেলছে। ঠিক আছে, এখন অভিযোগ, এখন এই আবির অভিযুক্ত হইলো, তাহলে আবির যদি অভিযুক্ত হয় এখানে বিচার্য বিষয় কি আর প্রাসঙ্গিক বিষয় কি? ঠিক আছে, তাহলে আবিরের বিচার্য বিষয়গুলো কি কি হইতে পারে? যে আবির কর্তৃক রফিককে প্রথমে লাঠি দ্বারা প্রহার করছে, এটা একটা বিচার্য বিষয়। যে প্রহার করছে মানে মায়ের দিছে, এটা একটা বিচার্য বিষয়। তারপর আর একটা বিচার্য বিষয় হইতে পারে কি, সে মায়ের দিছে, লাঠি দ্বারা পিটাইছে, এই পিটানোর ফলে সে মারা গেছে, তাহলে এই যে মারা গেল, হত্যা করলো, এটা একটা বিচার্য বিষয়। তারপর হচ্ছে কি, আর একটা বিচার্য বিষয় হইতে পারে যে এই আবির কর্তৃক রফিককে মৃত্যু ঘটাইবার অভিপ্রায় ছিল, অর্থাৎ সে এমন ভাবে মারতেছিল যে আবিরের ইচ্ছাই ছিল যে তার মৃত্যু ঘটাই ফেলাবো অথবা তার গুরুতর জখম করে ফেলবো। তাহলে এই একটা অভিপ্রায় ছিল, এটাও একটা বিচার্য বিষয়। তাহলে এখানে বিচার্য বিষয় হয়েছে তিনটা, এখানে বিচার্য বিষয় হয়েছে তিনটা। এখন যদি আপনি এখান থেকে প্রাসঙ্গিক বিষয় বের করতে চান, তাহলে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আবির লাঠি দিয়ে তাকে হত্যা করলো, তারপরে এর হত্যার পিছনে আর কারণ কি ছিল, কোন বিষয় নিয়ে তার সাথে দ্বন্দ্ব ছিল, সেগুলো আসবে প্রাসঙ্গিক বিষয়। মনে করেন অন্য একটা জমি জমা নিয়ে বা অন্য একটা বিষয় নিয়ে তার সাথে ঝগড়া আছে আগে থেকে, মুখে একটা সমস্যা আছে, সেটা প্রাসঙ্গিক বিষয় আসবে। আর লাঠি দিয়ে যে হত্যা করলো, এটা একটা প্রাসঙ্গিক বিষয় আসবে। তাকে হত্যা করার আগে হয়তো পূর্বক্ষণে কিছুক্ষণ ঝগড়া বিবাদ হয়েছিল, সেটা একটা প্রাসঙ্গিক বিষয় হিসেবে আসবে। তাহলে এই দুইটা বলছে যে আপনি সাক্ষ্যায়নের পাঁচ দ্বারায় যে আপনি এটা বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাইতে পারে। আর একটা কথা বলছে এখানে যে প্রুফ অফ বার্ডেন, মানে প্রমাণের দায়িত্ব। আপনি হচ্ছে যদি কোনো কিছু আদালতে এই যে মামলা করবে তাকেই প্রমাণ করতে হইবে, এই দুইটা বিষয় এখানে আলোকপাত করা হয়। তাহলে আমাদের এই ধারায় বলা হয়েছে যে উদ্দেশ্য, অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, এগুলো যখন প্রাসঙ্গিক হয়। যে কি বলছে, যে উদ্দেশ্য বলছে, অভিপ্রায় বলছে, প্রস্তুতি বলছে এবং পূর্ববর্তী ও পরবর্তী আচরণ যখন প্রাসঙ্গিক হয়, এই বিষয়গুলোর কথা বলছে। আপনি একটা সহজ একটা বিষয় বুঝেন, মনে করেন যে একটা ডাকাতি কাজ সংগঠন হবে, একটা ডাকাতি কাজ সংগঠন হবে, তাহলে এই বিষয়টা একটা উদ্দেশ্য। উদ্দেশ্য এবং তাদের মনে করেন ডাকাতি হলে কয়জন হইতে হইবে, মিনিমাম পাঁচজন হইতে হইবে। এই পাঁচজন মিলে, পাঁচজন ডাকাতির উদ্দেশ্যে মিলিত হইতে হইবে, এই একটা বিষয় গেল। তারপর হচ্ছে তারা একটা প্রস্তুতি নিতে হইবে, প্রস্তুতির সময় তারা একরকম থাকবে। তারপর ডাকাতির পূর্ববর্তী সময়ে তারা একরকম আচরণ করবে, অর্থাৎ ঘোরাফেরা করবে। মনে করেন যে ডাকাতি করবে একটা এলাকায়, সেই ডাকাতির করার আগে ওই এলাকাটায় রেকি দিতে গেছে, মানে দেখতে টেকতে গেছে কিভাবে ডাকাতির মাল নিয়ে বাইকে যাইতে পারবে, ওই এলাকায় ঘুরে ফিরে দেখছে। এই বিষয়টা মনে করেন আবার এলাকার মানুষজন দেখছে, এই বিষয়টা আবার এলাকার মানুষজন দেখছে, তাহলে এটা প্রাসঙ্গিক বিষয়, এটাও প্রাসঙ্গিক বিষয়। তারপর মনে করেন সে ডাকাতি করছে, সে ডাকাতি করছে, এই ডাকাতি করার সময় যে গেল,
করার পরে, ডাকাতির করার পরে আবার ওই লোকটা ওই এলাকায় নাই, ওই এলাকা থেকে মনে করেন পালাই গেছে, এটা হচ্ছে তার পরবর্তী আচরণ। এটা হচ্ছে প্রাসঙ্গিক। এগুলো হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 8 দ্বারা। আরো যদি আপনি ক্লিয়ার করে বলি, তাহলে আপনি আরো একটা বিষয় আপনি হত্যার মাধ্যমে বলতে পারি, যে এখানে আপনার হত্যা বলছে যে খকে, দেখেন, খকে হত্যা করিবার দায়ে ক এর বিচার শুরু হইতেছে। মানে খ এক ব্যক্তি এই খকে হত্যা করেছে ক, এই জন্য বিচার শুরু হয়েছে, এবং ক ঘকে হত্যা করিয়েছিল। এখন দেখেন, এই খ এক ব্যক্তি এই খকে হত্যা করছে ক, খকে হত্যা করছে ক। তাহলে এই যে খ ব্যক্তি, খতে মনে করেন খবির, কতে মনে করেন কবির, তাহলে খবিরকে হত্যা করলো কবির, তাহলে এই বিষয়টার জন্য বিচার হইবে। এর আগে, কবিরের আগে আর একজনকে হত্যা করছে, যার নাম হইছে, যার নাম হইছে, গ দিয়ে কি দিতে পারেন, গরিব দিলেন, ঠিক আছে, যার নাম হচ্ছে গরিব। তাহলে এর আগেও ক হচ্ছে গরিবকে, একজনকে হত্যা করেছে, তাহলে তার পূর্ববর্তী একটা আচরণ এখানে আছে, তার পূর্ববর্তী আছে একটা ইতিহাস আছে পিসিপিআর, যে সে পূর্বেই একজনকে খুন করছিল। তারপরে হচ্ছে মনে করেন যে এই খ জানতো যে ককে হত্যা করা হয়েছিল, এই খ জানতো যে খকে যে মাইরে ফেলা হইলো, প্রথম তো হত্যা করলো একজনকে, গকে, গরিবকে, আর দ্বিতীয় হত্যা করলো খবিরকে। এই খবির আগে থেকেই জানতো যে হচ্ছে কবির, কবির কবির হচ্ছে গরিবকে মেরে ফেলছিল, এটা খ আগে থেকে জানতো। তাহলে এই একটা ব্যাখ্যা গেল। আর একটা বলছে কি, যে মারার পরে, এই যে মারার পরে যে তার পিসিপিআর যাচাই করলো। পিসিপিআর হচ্ছে কি, প্রিভিয়াস ক্যারেক্টার অ্যান্ড প্রিভিয়াস হিস্টোরি, প্রিভিয়াস রেকর্ড, এই যে এগুলো যাচাই করলো। এই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে যখন বিচার হবে, যখন আপনার কবিরের বিচার হবে, তখন এই যে তার পূর্ববর্তী আচরণ, সে পূর্বে কেমন ছিল, তারপরে সে যখন হত্যা করলো, তখন তার বিষয়ে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল কিনা, কোনো প্রকার কথা কাটাকাটি হয়েছিল কিনা, বা কোনো লেনদেন ছিল কিনা, এই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। তারপর হত্যার পরে কবির কয়েকদিন এলাকায় ছিল কিনা, পালাই গেছে কিনা, বা অন্যত্র আশ্রয় নিছে কিনা, এলাকায় দেখা যাইতেছে কিনা, এগুলো আদালতে প্রাসঙ্গিক। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে উদ্দেশ্য, অভিপ্রায়, প্রস্তুতি এবং পূর্ববর্তী পরবর্তী আচরণ আদালতে প্রাসঙ্গিক হবে। তাও বলতেছি। তাহলে 11 আমরা বলছি যে সমস্ত ঘটনা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো ক্ষেত্রে, যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, মানে এলিবাই, মানে যে সমস্ত ঘটনা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। মানে বিষয় হলো, মনে করেন যে এক জায়গায় চুরি হলো, এই জায়গাটায় বিষয়টা হচ্ছে কি, নিজেকে ওই জায়গার উপস্থিতি অস্বীকার করবে, অস্বীকার করে, অর্থাৎ নিজেকে অপরাধের সাথে যুক্ত নহে মর্মে বাঁচার জন্য যে আদালতে বিবাদী পক্ষ অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি সাক্ষ্য প্রদান করে বা বিবৃতি প্রদান করে, সেটা এলিবাই বা অজুহাত বলে গণ্য হইবে। মনে করেন একটা চুরি হইলো, এলাকায় একটা চুরি হইলো, এখন একজন চোরা চোরা আছে, ওরে সবাই জানে যে ও এইসব কাজ বাজ করে। এখন ওকে অ্যারেস্ট করা হইলো, সন্দিগ্ধের বশিত ওকে আদালতে উপস্থাপন করা হলো। আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে যাই বলল যে আমি তো ওই দিন এলাকায় ছিলাম না, আমি ওই দিন ছিলাম ঢাকায়, বা আমি ওই দিন ছিলাম চট্টগ্রামে।